শেষমেশ কলেজের মাথায় বসে বিদ্যার বিরুদ্ধে দাঁড়ালো রাজরিত। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে রায়া তো হসপিটালে ছুটতে ছুটতে চলে এসেছে। বিদ্যাকে বলছে যে প্রফেসর বিবি, আপনি এখন ঠিক আছেন তো, সুস্থ আছেন তো? বিদ্যা তখন রায়াকে বলছে, আমি সুস্থ না থেকে পারি রায়া? যার এরকম শ্রাবণের মতন ভাই আছে সে কি ওর অসুস্থ হতে পারে? বিদ্যা তো এবার শ্রাবণের গায়ে মাথায় সব জায়গায় হাত বোলাচ্ছে, বলছে ভাইটা আমার থেকে রাখি পড়বে। রায়া তখন তেজ দেখিয়ে বলছে ও নাকি আবার রাখি পড়বে। বিদ্যা তখন রায়াকে বলছে যে হ্যাঁ, ও তো রাখি পড়বে, তাই তো ও আমাকে বাঁচিয়ে রেখেছে। ঠিক তখনই তো সেখানে তোরসা আর পিউ ছুটতে ছুটতে চলে আসে। তোরসা তো এসে বিদ্যার হাতটা দেখে বলছে, বিদ্যা তোকে কে কারা এরকম ভাবে মেরেছে? আর কি দরকার বা ছিল বলতো এইসব প্রোটেস্ট করার? আর কেন তুই এসব ঝুট ঝামেলার মধ্যে জড়াস বলতো? বিদ্যা তখন জানাচ্ছে, সকলে যদি ঝুট ঝামেলা থেকে সরে দাঁড়ায় মা, তাহলে সামনেটা থাকবে কে? লড়াইটা ওদের হয়ে লড়বেটাকে? এতগুলো ছাত্রছাত্রী, তারা তো সকলে দিশেহারা হয়ে পড়বে। আর এই সব ছাত্রছাত্রীদের অন্য কোনো দল ওদেরকে খারাপ কাজে ব্যবহার করবে। কেউ তখন বিদ্যাকে বলছে, তাই বলে এতটা রিস্ক কেউ নেয়? বিদ্যা তখন জানাচ্ছে যে রিস্ক আমি নিইনি কাকি, আমার ধারণা ছিল যে আক্রমণ তো একটা হবেই। আর মা তুমি জানো তোমার ছেলে আজকে আমাকে বাঁচিয়েছে। ওর সাথে অবাক, বলছে শ্রাবণ? বিদ্যা তখন জানাচ্ছে যে হ্যাঁ মা, শ্রাবণ আজকে আমার জীবন বাঁচিয়েছে। ও ওর দিদির হাত থেকে রাখি পড়বে বলে, ও ওর দিদির হাত থেকে ফোঁটা নেবে বলে আমাকে আমাকে বাঁচিয়েছে। দেখবে মা, এই বছর আমরা ভাই বোনেরা না সকলে মিলে খুব খুব আনন্দ করব। ওর সাথে এবার বিদ্যাকে বলছে, আচ্ছা মা, রাজরিত কোথায় রে? বিদ্যা তো এবার কি বলবে, চুপ করে আছে। পিউ তখন বিদ্যাকে বলছে, কি হলো বিদ্যা, বলো রাজরিত কোথায়, তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন? বিদ্যা এবার থতমত খেয়ে বলছে যে রাজরিত রাজরিত এখানে আসেনি। পিউ তো অবাক, বলছে কিন্তু রাজরিত আসেনি কেন? বিদ্যা তখন জানাচ্ছে যে তুমি খবরের নিউজ দেখোনি? সেখানে তো পরিষ্কারভাবে দেখাচ্ছে যে কলেজে রাজদেব চ্যাটার্জিকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে। তোর সাথে খবরটা শুনেই অবাক, বলছে সে কি, কি বলছিসটা কি? বিদ্যা তখন জানাচ্ছে যে হ্যাঁ, ভদ্রলোককে ধাক্কাধাক্কি করা হয়েছে আর ভদ্রলোক অসুস্থ হয়ে পড়েছেন। সেটার কারণে রাজরিত আমাকে ভুল বুঝেছে। ও ভেবেছে হয়তো এই সমস্ত কিছু আমি ইচ্ছাকৃত করে করিয়েছি। তারপর ওর বাবাকে নিয়ে চিকিৎসা করাতে গেছিল, কিন্তু আর ফিরে আসেনি। তোর সাথে এবার খবরটা শুনেই অবাক, বলছে না না, এটা কিছুতেই হতে পারে না, রাজরিতের তো এখন তোর পাশে থাকাটা দরকার। পিউ তখন বলছে হ্যাঁ সেটাই তো, স্বামী স্ত্রীর মধ্যে তো সমস্যা হতেই পারে। বিদ্যা তখন জানাচ্ছে যে না, এটা সমস্যা নয়, এটা হচ্ছে সমস্যার পাহাড়। আসলে আমি এই প্রোটেস্টে নেমেছি তো, আর আমাদেরই মনে হচ্ছে ভেতরের কেউ রাজদেববাবুকে ধাক্কা টাক্কা দিয়ে দেয়। তারপর উনি এসে আমার কোলের ওপরে পড়ে, কিন্তু তারপর যে হঠাৎ করে কি হলো আমি আর কিছুই বুঝতে পারছি না, জানো তো মা। তোরসা তো এবার বিদ্যাকে বলছে, দাঁড়া আমি একবার ফোন করে দেখছি। এই বলেই তো তোরসা রাজরিতের ফোনে ফোন করেছে, কিন্তু রাজরিতের ফোনটা তো সৃঞ্জয়ী নিয়ে নিয়েছিল। সৃঞ্জয়ী তো এবার ফোনটা ধরে। সৃঞ্জয়ী তো ফোনটা ধরেই বলছে যে আমি সৃঞ্জয়ী বলছি। তোরসা তো তখন সৃঞ্জয়ীকে বলছে যে আমি তোরসা বলছি, রাজরিতকে কি একবার ফোনটা দেওয়া যাবে? সৃঞ্জয়ী তখন সরাসরি জানিয়ে দেয় যে না। তোরসা তো কথাটা শুনেই আমাকে বলছে কেন? সৃঞ্জয়ী তখন জানাচ্ছে যে ওর বাবা এখন অসুস্থ। ওর বাবার হাই সুগার আছে, হাই প্রেশার আছে, আর প্রচণ্ড চিন্তা করার জন্য উনি এখন বিছানা সজ্জা হয়েছে। আর ওনার কিন্তু রিবসেও লেগেছে। আর ওই বিদ্যা একদিন বলেছিল যে ওনার নাকি রিবস ভেঙে গুঁড়িয়ে দেবে, আর বিদ্যা সেটাতে সফলও হয়েছে। ও ওর শ্বশুরমশাইকে শারীরিকভাবে নিগ্রহ করেছে, আর এর জন্য ওই রেসপন্সিবল। এই কর্মের জন্য ওর বিরুদ্ধে কিন্তু আমাদের পরিবার থেকে এফআইআরও করা হবে। তোর সাথে অবাক, তোর সাথে হাসতে হাসতে বলছে যে এ কি কথা, তোমার কি মাথা ফাতা খারাপ হয়েছে নাকি? ও তো ওই বাড়ির বউ। সঞ্জয় তখন বলছে যে কিসের বউ, না না, ওর সঙ্গে আমাদের বাড়ির কোনো সম্পর্ক নেই। তোর সাথে বলছে যে দেখো, একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তুমি দাও ওই রাজরিতকে দাও। সঞ্জয় তো ঢ্যাঁটার মতন বারবার করে বলে যাচ্ছে যে রাজরিত ফোনে কথা বলবে না। তোর সাথে বারবার করে এবার বলছে যে তুমি ওকে ফোনটা দাও, তারপর ও কথা বলবে কি বলবে না আমি সেটা দেখছি। সৃঞ্জয়ী তো এবার তোরসাকে বলছে আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি ডেকে দিচ্ছি। এই বলেই তো সৃঞ্জয়ী ফোনটা মিউট করে দেয়। মিউট করেই প্রীতি, রুষা, পায়েল সকলকে ডেকে এনেছে। সকলকে তো এবার নাটক করতে করতে বলছে যে তোর দাদাকে গিয়ে বল যে বিদ্যা ফোন করেছে, বিদ্যা ফোনে কথা বলবে। পায়েল তো এবার শয়তানের গাছ, পায়েল সৃঞ্জয়ীকে বলছে যে আচ্ছা ঠিক আছে আমি দেখে নিচ্ছি। এই বলেই তো পায়েল এবার রাজজিৎকে ডাকতে চলে যায়। সৃঞ্জয়ী তো এবার তোরসাকে বলছে যে আমার মনে হয় না রাজিত ফোনে কথা বলবে বলে, তাও একবার ওকে ডাকতে গেছে, একটু অপেক্ষা করুন। আর আসলে কি বলুন তো, রাজিত কিন্তু এখন মনে প্রাণে বিদ্যাকে ঘেন্না করে, কারণ ওর চোখের সামনে ওর বাবাকে নিগ্রহ করা হয়েছে। শারীরিকভাবে একজন বয়স্ক মানুষকে, একজন সিনিয়র সিটিজেনকে অত্যাচার করা হয়েছে।
আমি তো ভাবতেই পারছি না যে আপনার মেয়ে আর কতটা নিচে নামবে বলুন তো। তোরসা তখন বলছে যে না না, এটা হতে পারে না, বিদ্যা এরকম ধরনের মেয়েই নয়। সৃঞ্জয় তখন নাটক করতে করতে বলছে যে হ্যাঁ, আমরা জানি তো বিদ্যা কিরকম ধরনের মেয়ে, সেটা আমরা ঠিক বুঝতে পেরেছি। ওর শ্বশুর মশাইয়ের না চারিদিকে ছবি দেখাচ্ছে, সমস্ত পোর্টালগুলোতে আমরা দেখতে পাচ্ছি। আর ওরকম ধরনের মেয়ে না আমাদের পরিবারের বউ হওয়ার একদম উচিত যোগ্য নয়। ওর সাথে এবার এতক্ষণ পর মুখ খুলেছে, বলছে যে সেটা আপনি ডিসাইড করার কে। সঞ্জয় তো এবার অ্যাক্টিং করে করে বলছে যে দাঁড়ান দাঁড়ান, আপনি আবার হঠাৎ করে এত বিদ্যা বিদ্যা করছেন কেন? আপনি তো ওকে পেটেও পর্যন্ত ধরেননি। তোরসা তখন এবার রেগে মেগে বলছে যে শুধুমাত্র কি পেটে ধরলেই বুঝি মানুষ হওয়া যায়, মেয়ে হওয়া যায়? পেটে ধরলেই বুঝি মা হওয়া যায়, আর পেটে না ধরলে মা হওয়া যায় না? এই কনসেপ্টটা না পুরোপুরি একদম অচল। মা হওয়ার জন্য মাতৃত্ব লাগে, শুধুমাত্র নারী হলে হয়ে যায় না। আপনিও তো একজন মা, আপনার মধ্যে কিন্তু আমি কোনো বিন্দু মাত্র মাতৃত্ব খুঁজে পাইনি। সঞ্জয় তখন বলছে দেখুন, আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন। তোরসা তখন সোজাসুজি জানিয়ে দেয় যে আপনার সঙ্গে না কথা বলার মতন প্রবৃত্তি বা সময় এখন আমার নেই। আমার মেয়ের সঙ্গে রাজজিতের যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়, তার জন্য আপনি এক্ষুনি রাজজিৎকে ফোনটা দিন। সৃঞ্জয় তখন জানায় যে আমি ওদেরকে পাঠিয়েছি, ও এখন ওর বাবার কাছে আছে, বাবার সেবা করছে। অপরদিকে দেখা যাচ্ছে প্রীতি, রুষা, পায়েল সকলে মিলে তো রাজজিৎকে ডাকতে চলে গেছে। কিন্তু পায়েল তো একেবারে শয়তানের গাছ। পায়েল গিয়েই রাজজিৎকে নাটক করতে করতে বলছে যে বিদ্যার মা ফোন করেছে। রাজজিৎ এবার উঠে এসেছে, এসেই বলছে যে দে আমাকে ফোনটা দে। পায়েল তো এবার শয়তানি করে রাজজিৎকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে, বলছে তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? জেঠু যদি একবার শোনে তাহলে তো জেঠু এক্ষুনি আবার অসুস্থ হয়ে পড়বে। রাজজিৎ তো এবার অবাক, বলছে কিন্তু কেন অসুস্থ হয়ে পড়বেনই বা কেন? পায়েল তো এবার বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলা শুরু করে দিয়েছে, বলছে উনি ফোন করে তো যা তা তোকে বলছে নাকি তোর কোনো সেন্স নেই, তোর নাকি কোনো কাণ্ডজ্ঞান নেই, তুই নাকি একটা ইরেসপন্সিবল ছেলে। অজিত তো অবাক, বলছে কেন? পায়েল তখন জানাচ্ছে যে তুই নাকি বউকে ছেড়ে এখানে চলে এসেছিস, তাই জন্য তোর নাকি বাবাই জীবনের সব কিছু হলো আর বউ কেউ নয়। অজিত তো এবার অবাক হয়ে যায়, বলছে এইসব কথা বলছে। পায়েল তখন জানাচ্ছে যে হ্যাঁ, আরও বলেছে বলেছে তুই যদি এরকম করিস তাহলে তোর সঙ্গে নাকি বিদ্যা আর কোনোদিনও কোনো সম্পর্ক রাখবেই না। রাজজিৎ তো এবার পায়েলের কথায় বিদ্যাকে ভুল বোঝে, বলছে যে আমি আর কি বলবো, ও যদি সম্পর্ক রাখতে না চায় তাহলে রাখবে না। তৃতীয়ত এবার সমেত তাল দিচ্ছে, বলছে দাদাভাই তুই ভেবে বলছিস তো, এই কথাটাই বলবো তো? রাজজিৎ তখন জানাচ্ছে যে হ্যাঁ তুই বলে দে। প্রীতি তো এবার ফোনের রেকর্ডিংটা অন করেছে। রাজজিৎ তো এবার একার মতন একা বলছে বলছে ওদেরকে বলে দে যে আমার জীবনে বাবাই এখন সমস্ত কিছু, তারপরে স্ত্রী। আমি ভেবেছিলাম ও একবার আমাদের বাড়িতে আসবে, বাড়িতে এসে বাবার কাছে ক্ষমা চেয়ে নেবে, কিন্তু ও যখন সেটা করেনি তাহলে দরকার নেই, আমিও কথা বলবো না। এবার তো প্রীতি রেকর্ডিংটা অফ করে দেয়। এবার তো ওদের তিন বোনের কাজ হয়ে গেছে, রাজজিতের কানে তো ভালো করে বিষটা ঢেলে দিয়েছে। এবার ওরা তিনজন ওখান থেকে চলে যায়। এবার তো দেখা যাচ্ছে ওরা তিন বোনের নিচে গেছে, নিচে গিয়ে নাটক করা শুরু করে দিয়েছে। প্রীতি ইশারা করে সৃঞ্জয়কে বলছে যে আমাদের কাজ হয়ে গেছে, আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, বিদ্যার কাছে কি শেষমেশ রাজজিৎ কোনোভাবে ছুটে আসতে পারবে? কমেন্টে আপনাদের মতামত তো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।